দুটো সন্তানের মা হওয়া সত্ত্বেও আমার কিন্তু ওটি এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রথমবার। সেকেন্ড বেবির কথা বলতে গেলে কিন্তু ফার্স্ট বেবির কথা অটোমেটিক্যালি চলে আসবে। তো সেটা এখনই সোজা না হয়ে গেলে কিন্তু পরে আর সোজা হতে পারবে না। একটা সময় কত কষ্ট করেছি আর এখন দেখো দুটো সন্তানের মা হয়ে গেছি। তো সময় এগোচ্ছে তত আরও যেন বেশি বেশি হচ্ছে, মানে বুঝতে পারছিলাম যে কি হয়ে যাচ্ছে। ওই মুহূর্তেটা মনে হয় কেমন একটা, মনে হয় এক্ষুনি দম বন্ধ হয়ে হয়তো আমি হয়তো আর থাকবো না, এরকম একটা ফিলিংস হচ্ছিল। আমরা পুলে যেমন গন্ধ হয় ঠিক সেরকম গন্ধ পাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ভিডিওটা করব। তো অলরেডি তোমরা টাইটেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আমি কি ভিডিও করতে চলেছি। যদিও এটা 1.5 মাস রানিং চলছে, তো আমি ভাবছিলাম যে একটু অনেকদিন ধরেই যে ভিডিওটা করব, কিন্তু সেভাবে সময় করে উঠতে পারছিলাম না। তো এই ভিডিওটা শুরু করার আগে কিছু কথা জানানো উচিত, কারণ অনেকে যারা আমার নতুন ভিউয়ার্স যারা, তারা তো অনেকেই জানে না, আর যারা পুরনো তারা অনেকেই জানে। আমার দুটো সন্তান, মানে আজকে যেই ওটি এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি সেটা কিন্তু মানে সেকেন্ড বেবির ওটি এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। আর ফার্স্ট ওটি এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি অন্য একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর কিছু কিছু কথা না বললেই নয়, তার কারণ সেকেন্ড ওটি এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করতে গেলে কিছুটা ফার্স্ট ওটি এক্সপিরিয়েন্সের মধ্যেও কিছুটা এসে যায়। তো হয়তো আমি সবটা তোমাদের সাথে বলতে পারবো না, তবে আমি চেষ্টা করছি কিছু কিছু জিনিস জানানোর, যেগুলো মানে কথার পরিপ্রেক্ষিতে চলেই আসবে। তো যদিও দুটো সন্তানের মা হওয়া সত্ত্বেও আমার কিন্তু ওটি এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রথমবার। এটা শুনতে হয়তো অবাক লাগবে, তার কারণ মানে সি সেকশন ডেলিভারি ওটি এক্সপিরিয়েন্স একদম আমার নতুন। সেটার পিছনে তো অবশ্যই কারণ আছে। হয়তো তোমাদের মনে হতে পারে যে, অনেকেরই মনে হতে পারে যে দুটো সন্তান হওয়া সত্ত্বেও কেন ওটি এক্সপিরিয়েন্সটা একদম নতুন। তার পিছনে একটা কারণ, ফার্স্ট বেবি যখন আমার হয় তখন সেটা নিয়ে আমি আলাদা একদম ভিডিও করব, যদিও একদম আলাদা রকম একটা ভিডিও করব। তাও কিছুটা জানিয়ে রাখি যে ফার্স্ট বেবি যখন হয় তখন আমি ওটির মধ্যে কি হয়েছিল না হয়েছিল আমি কিছুই জানি না, মানে পুরোটাই আমার কাছে আননোন ছিল। তো এইটুকুই আমি জানাচ্ছি। তো আলাদা করে যখন ভিডিও করবো তখন আমি ডিটেলসে সবটা বলবো। আর সেকেন্ড ওটি এক্সপিরিয়েন্সটা হলো এমন যে প্রথম মানে সবার তো একটু মানে মা হওয়ার অনুভূতিগুলো সবাই বুঝতেই পারো। প্রথম থেকে একদম ফার্স্ট মান্থ থেকে 9th মান্থ পর্যন্ত যে জার্নি, সেই জার্নি তো একদম যেভাবে চলছে, তো তার মধ্যে দিয়ে মানে আস্তে আস্তে যে বেড়ে ওঠা সেই মুহূর্তগুলো সবটাই তো যারা নতুন নতুন মা হয়েছে সবাই তার অনুভূতিগুলো অনুভব করেছো। সেরকম আমিও একবার নয় দুইবার অনুভব করেছি। তো আমার প্রথমে বলি যে আমার যিনি ডক্টর ছিলেন, যিনি আমার ডক্টর ম্যাডাম ছিলেন, ওনার নাম ডক্টর সমিতা সিংহাল ঘোষাল। উনি কলকাতাতেই বসেন, আর আমি ওনাকেই দেখাতাম, কারণ আমার ফার্স্ট বেবির সময় ওনাকেই দেখিয়েছিলাম, আবার সেকেন্ড বেবির সময়ও কিন্তু ওনাকেই দেখিয়েছি। তো কিছু কিছু জিনিস যেগুলো ওই যে বললাম না যে সেকেন্ড বেবির কথা বলতে গেলে কিন্তু ফার্স্ট বেবির কথা অটোমেটিক্যালি চলে আসবে। তো সেকেন্ড ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে কিন্তু কিছু কিছু জিনিস আমার সেই প্রথমগুলো একটু করে বলতেই হয়। প্রথম বেবি হওয়ার সময় যেই কন্ডিশনের মধ্যে দিয়ে গেছিলাম, আমি যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলাম, তো সেই সিচুয়েশনের জন্যই আমার সেকেন্ড বেবি যখন হয় তখন আমি ওই ডক্টরকেই, আলাদা কোনো ডক্টর আমি চেঞ্জ করিনি। তো ওই জন্য আমাকে কলকাতাতেই দেখাতে হয়েছিল সেকেন্ডবারও। প্রথমবারটা তো একটু ক্রিটিক্যাল ছিল বলে কলকাতাতে দেখাতামই, তো সেকেন্ডবারও কলকাতাতেই আমি দেখাতাম। আমার ডেলিভারি হয়েছিল কলকাতা বেলেঘাটা ডিভাইন নার্সিং হোমে। উনি কলকাতাতেও ডিভাইনেও বসেন, পাশাপাশি এমআরআই হসপিটালেও বসেন।
তো আমার ফার্স্ট ডেলিভারি হয়েছিল এমআরআই হসপিটালে, আর সেকেন্ড ডেলিভারি হয় কলকাতা ডিভাইন নার্সিংহোমে। যখন আমি ভর্তি হলাম নার্সিংহোমে, যেদিন ভর্তি হলাম তার পরের দিন আমার ডেলিভারি ছিল। একটু তো মনের মধ্যে ভয় ঠিক বলবো না, তার কারণ সেকেন্ড এক্সপিরিয়েন্স, খুব যে ভয় পাচ্ছিলাম তা নয়, একটু মনের মধ্যে একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল। তার কারণ মানে কি হয়, একটা বাচ্চাকে রেখে আর একটা বাচ্চাকে নিয়ে আসা, ওটাও একটা মনের মধ্যে একটু অন্যরকম। যেহেতু সে বাড়িতে ছিল, একটু মনটাও একটু খারাপ করছিল। তারপরে ওখানে যাওয়ার পরে যখন পরের দিন যখন সকাল থেকে সবটা রেডি করা হলো আমাকে, মৃত্যুটা স্যালাইন দেওয়ার পর তো আস্তে আস্তে সবটাই সকাল থেকেই মানে না খাইয়েই রাখে যেদিন ওটি হয়। তো আমরা যেহেতু দূর থেকে গেছিলাম, তো ওই জন্য আমি আগের দিন গিয়ে অ্যাডমিশান হয়েছিলাম। কলকাতা থেকে বগুলা আমাদের অনেকটাই ডিফারেন্স, তো ওই জন্য আগের দিন আমার ডক্টর ম্যাডাম ভর্তি হতে বলেছিলেন। তারপরে সকালবেলা আবার ওটি ছিল সকাল 10টা-11টা নাগাদ। তো সকাল থেকে তো মোটামুটি না খাইয়ে রাখে। যেটা সেকেন্ড বেবি হওয়া সত্ত্বেও আমার সবটাই নতুন, তো কিভাবে কি হবে না হবে সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম। যেহেতু প্রথমবারে আমি কিছুই বুঝতে পারিনি, তো দ্বিতীয়বারে কি হবে, কি হতে চলেছে, তো সেই রকমই। যাই হোক, বাড়ির লোকজন তো সবাই অপেক্ষা করছিল বাইরে। তারপর যখন আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগের মুহূর্তে আমাকে নিয়ে যাওয়ার, তখন তো বাড়ির লোকজন সবার সাথেই মোটামুটি দেখা সাক্ষাৎ করায়, মোটামুটি সবার সঙ্গে কথা হলো। তারপরে বাড়িতে সবাই ছিল, যেহেতু ছেলে ছিল বাড়িতে, তার সঙ্গেও কথা হচ্ছিল। ওর জন্য একটু মনটা তো খারাপ করছিল, প্লাস ওরও একটু আমার জন্য মন খারাপ করছিল। যাওয়ার পর আমার প্রথমে একজন ডক্টর, মানে ফার্স্ট আমার যে ডক্টর তিনি আসলেন, তা বললো তুমি রেডি? তা বললাম হ্যাঁ আমি রেডি। তারপর আমার মানে অ্যাকচুয়ালি ওটির মধ্যে যারা থাকেন ওদের তো একটা টিম থাকে, তো টিমের মধ্যে আর কি আরও একজন যিনি মানে ওই যে অবশ করার একজন ডক্টর ছিলেন, তো উনি ফার্স্ট আসলেন। এসে আমার কাছে এসে জিজ্ঞাসা করছেন যে আপনি কি তনুশ্রী? তা বললাম যে হ্যাঁ। তা বললো আমি অবশ করার ডক্টর, হ্যাঁ অ্যানাস্থেসিয়ার ডক্টর, তা আপনার তো এটা সেকেন্ড বেবি? তা আমি বললাম হ্যাঁ। তা বলছে যে তাহলে তো আপনি সবটাই জানেন কীভাবে কী হয় না হয়। তা আমি বললাম না, আমি কিছুই জানি না, আমার কাছে একদমই নতুন। তা তখন উনি একটু অবাকই হলেন যে কেন সেকেন্ড বেবি হতে গেলে তো সবটাই জানেন, আগে কি সিজার হয়েছিল? আমাকে জিজ্ঞাসা করলেন আগে কি সি সেকশন হয়েছিল ডেলিভারি? তা বললাম হ্যাঁ আগেরটা সিজারই হয়েছিল। তা তখন বললো কেন তুমি জানো না কেন? সবটা তো জানার কথা। তা আমি বললাম আসলে আমার ফার্স্ট প্রেগনেন্সিটা একটু অন্যরকম ছিল, ক্রিটিক্যাল ছিল, যার কারণের জন্য আমি সেকেন্ড প্রেগনেন্সিটা মানে ফার্স্ট প্রেগনেন্সিটা আমার মানে অজ্ঞান করে হয়েছিল, তো ওই কারণে আমি কিছুই জানি না। তো উনি সেই মুহূর্তে কোনো কথা বললেন না, কারণ হয়তো উনি ভাবলেন যে কি জানি কি বলছে, কারণ সাধারণত প্রেগনেন্সিদের কিন্তু খুব ক্রিটিক্যাল ছাড়া কিন্তু অজ্ঞান করে না, সেটা কিন্তু আমি পরে জানতে পারলাম। তো আমার ফার্স্ট প্রেগনেন্সিটা ঠিক সেই রকমই ছিল, যার কারণেই কিন্তু আমার এই যে ইঞ্জেকশান দিয়ে মানে মাজায় ইঞ্জেকশান দিয়ে যেসব যেটা সেকেন্ড প্রেগনেন্সি যেটা হয়েছে আর কি, মানে অবাস করে তারপর মানে আমার শখ জ্ঞানে, মানে তোমার জ্ঞানও এদিকে জ্ঞানও আছে, এদিকে তুমি কিছু বুঝতে পারবে না এরকম। তা যেটা হয়েছে সেকেন্ডবার সেটা কিন্তু আমি ফার্স্টের কিছুই বুঝতে পারিনি। যখন আমাকে আস্তে আস্তে ওটির মধ্যে নিয়ে যাওয়া হলো, তো প্রথমেই ওটির মধ্যে নিয়ে যাওয়ার পরে একটু আমাদেরও একটা টাইম ছিল যে এই টাইমের মধ্যে করতে হবে, তো সবার তো মোটামুটি এখন তো সিজার করতে গেলে মোটামুটি বলেই দেয় যে এই টাইমের মধ্যে করার কথা, তো আমাকেও সেরকমভাবে বলা হয়েছিল যে এরকম টাইমের মধ্যে করবে। তা আমি বললাম যে আমার আর মানে টেনশন নিতে পারছি না আমি, আপনি শুরু করে দিন। মানে তখন এত টেনশন হচ্ছিল আমার সেই মুহূর্তে যখন ওটির মধ্যে আমাকে নিয়ে যায়। তো আমার ম্যাডাম বলছে তনুশ্রী শুরু করে দেবো নাকি আর একটু ওয়েট করবো? মানে আমার ওই ম্যাডামের সঙ্গে আমাদের এত পরিচিত হয়ে গেছি না আমরা, মানে কি বলবো, সব একদম নিজেদের মতো হয়ে গেছি।
তখন আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি আর নিতে পারছি না টেনশন, আপনি শুরু মানে টেনশন যে হচ্ছে এটা আমি বলিনি ম্যাডামকে, যে বলছি আপনি শুরু করে দেন, আমার ভালো লাগছে না। তো তারপরে যাই হোক ওখানে সব ওদের টিম চলে আসলো, সঙ্গে সঙ্গে এসে মোটামুটি শুরু করে দিল। তো ফার্স্ট যেই মাজায় যে ইঞ্জেকশানটা দেয়, তো আমি ওটা প্রথমবার আমি তো সবসময় অনেকের কাছেই শুনেছি যে খুব যন্ত্রণা হয়, এই হয় সেই হয়। এবার প্রথমে যাই হোক আমার একটা ট্রেসারের উপর শুয়ে দিল, বললো তুমি শুয়ে পড়ো, তা শুয়ে দিয়ে আস্তে আস্তে বললো কাত হতে। এবার আমার তো ভীষণ টেনশন হচ্ছে যে কী জানি আমার ইঞ্জেকশান দিতে গেলে কতটা লাগবে না লাগবে, আর আমি তো ভীষণ চমকে চমকে উঠছি বারবার। তা উনি বলছে ভয় পাওয়ার কিছু নেই, নর্মালি থাকবে, কোনো অসুবিধা হবে না। তো উনি আমার পিছন দিকে ঘুরে বেড়াচ্ছে, তো আমি বুঝতে পারছি না এটা ওটা কমপ্লিট হয়ে গেছে না কি হয়েছে। আমি বারবার বলছি যে হয়ে গেছে হয়ে গেছে, তো বলছি না না এখনও হয়নি, কোনো চিন্তা নেই। আমি তো বারবার জিজ্ঞাসা করে যাচ্ছি যে হয়েছে কি না। তখন ডক্টরবাবু বলছেন না এখনও হয়নি, যখন আমি দেবো তখন তার আগে ঠিক বলেই দেবো। তো যাই হোক আমি তো ফার্স্টে আমাকে বললো যেহেতু তখন 9 মান্থ চলছে, তো আমাকে বলছে প্রথমে হাঁটুটা ভাঁজ করে মানে একদম পেটের কাছে নিয়ে আসতে, আর 2 হাত ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসতে। তা উনি তখন বলছে যে জানি তুমি পারবে না, তবুও চেষ্টা করবে। তো যাই হোক আমি তো খুব মানে কষ্ট করে ওইভাবে নিয়ে আসছি, কারণ ওইভাবে নিয়ে আসা যায় না, কারণ 9 মান্থ চলা মানে অনেকটাই পেটটা যত বড় হয়ে যাওয়া, আর সেই জায়গায় দাঁড়িয়ে ওইভাবে কখনোই সম্ভব হয় না ওইভাবে নিয়ে আসা। পিঠের যে জায়গাটা ওটা টান টান রাখার জন্য ওটাকে ওইভাবে করতে বলছে। তো তখন উনি বলছে যে হ্যাঁ এইভাবে করবে। তো যাই হোক আমি তো এইভাবে আস্তে আস্তে করলাম। তো তারপরে দেখলাম একটা স্প্রে দিল। তো স্প্রে দেওয়ার পর মানে আমি চমকে উঠেছি। তো স্প্রে যখন দিল তখন হঠাৎ করে চমকে উঠেছি। তো স্যার বলছে এই তো আবার চমকে উঠলো, আমি তো এখনো কিছুই করিনি, খালি খালি তুমি চমকে উঠছো। তারপর আস্তে আস্তে একটা ইঞ্জেকশন পুশ করলো। তো উনি যখন বলছে যে ইঞ্জেকশন যখন দিচ্ছে তখন বলছেন যে মাজার থেকে একটু একটু গরম হওয়া শুরু হবে। গরম কি হচ্ছে? তা বলছে হ্যাঁ আস্তে আস্তে গরম অনুভব হচ্ছে। তো তখন বলছি তাহলে তাড়াতাড়ি করে মানে যেহেতু কাত হয়েছিলাম সঙ্গে সঙ্গে সোজা হয়ে যান, একদম সোজা হয়ে ঠিক টান টান হয়ে 2 হাত যাতে অ্যাডজাস্ট করে মানে যাতে রাখা যায় ঠিক সেইভাবে সোজা হয়ে পড়ুন। তো আমি ঠিক যাই হোক ওইভাবে আস্তে 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 সোজা হয়ে গেলাম। তা উনি বলছে যে সোজা এখনই সোজা না হয়ে গেলে কিন্তু পরে আর সোজা হতে পারবে না, তো এখনই সোজা হয়ে পড়ো। তো দেখলাম আস্তে আস্তে ঠিক করে শুয়ে পড়লাম, আর পুরো নিচের পোর্শনটা পুরো আস্তে আস্তে হেভি হয়ে গেল, মানে খুব ভারী হয়ে গেল আর গরম হয়ে গেল, আস্তে আস্তে গরম হয়ে পুরো নিচের পোর্শনটা পুরো মানে ভারী হয়ে গেছে। মানে অপারেশন স্টার্ট করার জন্য যেসব প্রসেসগুলো তখন মানে আমার সামনে এরকম একটা উঁচু একটা পর্দা টাইপের দিয়ে এইভাবে রেখে মানে আমাকে শুয়ে দিয়েছে, আর আমার সামনে এরকম উঁচু একটা পর্দা দিয়ে দিয়েছিল, যাতে আমি ওই পোর্শনে কী কী হচ্ছে না হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওদের আওয়াজ ওদের কথাবার্তা সবই আমি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি যে কি হচ্ছে, আর পেটে কোন পোর্শনে হাত পা দিচ্ছে সবই বুঝতে পারছি। তারপরে কি হলো মানে যাই হোক ওরকম। তো ম্যাডাম তখন বললো যে তনুশ্রী এবার শুরু করছি। তা বললাম ঠিক আছে। তখন রীতিমতো একটু ভয়ের তো টেনশানটা হয়ই। তো ওরা তখন শুরু করার সঙ্গে সঙ্গে দেখলাম মানে প্রথম বুঝলাম না, জানি না কী করলো, পেটে ওখানটা কী একটা যেন মনে যেন হাত বুলিয়ে দিল। ডেলিভারি করতে বেশি সময় একদমই লাগে না, তার প্রসেসগুলো করতে বেশি টাইম লাগে, কারণ বেবি ডেলিভারির পরে যেগুলো থাকে সেই সবগুলোর জন্য বেশি টাইম লাগে। আমার প্রেশারটা প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছিল, তো যার কারণে ম্যাডাম বলছিলেন যে তুমি কি টেনশন করছো? তা আমি কিছু করে কথা বলছি না, তাই একটু হেসে এলাম, না না ঠিক আছে। তারপরে তো ম্যাডাম বুঝতে পারছিল একটু টেনশন করছে। ওখানে বাবু এত জ্বালাতন করছে না, বাধ্য হয়ে আমি ছাদে চলে আসলাম। মানে ও একদমই ভিডিও করতে দিচ্ছে না, এত ডিস্টার্ব করছে। তো আসলে ওটির মধ্যে পেশেন্টের মনকে একটু ডাইভার্ট করার জন্য ওরা বিশেষ করে ডক্টররা কিন্তু নানান রকম কথা বলে থাকে। তো ওখানে সেরকম মজার কিছু কথা বলছিলেন। তো প্রথমে আমাকে জিজ্ঞাসা করছেন যে বাড়ি কোথায়, তা আমি বললাম বগুলাতে। তো তখন বলছে বগুলা ওই যে রানাঘাট বগুলা? তা বললাম যে হ্যাঁ।
তা বলছে যে মানে অ্যাকচুয়ালি ওরা আমাকে জিজ্ঞাসা করছে হয়তো অনেক কিছু, আর আমি তার মধ্যে উত্তর দিচ্ছি, কিন্তু আমার তো মন পড়ে রয়েছে অন্যরকমভাবে। তা ওনাকে জাস্ট আমাকে মনটাকে করার জন্য ওরা বলছে সব। তা আমাকে বলছে যে রানাঘাট থেকে বগুড়া কতটুকু গো? তা না আমি বলছি কি জানি, আমি জানি না। তা বলছে কেন তুমি যাও না কেন, তুমি কি যাওনি রানাঘাট ট্রেনে করে কখনো? তা বলছে হ্যাঁ গেছি, মনে হয় 1 ঘন্টা। হ্যাঁ মানে আমি তার মধ্যে বলেছি মনে হয় 1 ঘন্টা। তো আমি বলছি না 1 ঘন্টা লাগে না, তার মধ্যে আরও বললাম। তো যাই, তার মধ্যে একজন ডক্টর বলছে আমি গেছি অনেক আগে 1990 সালে। তা আমি বলছি 1990 সালে গেছেন, আর এখন অনেক আকাশ পাতাল হয়ে গেছে, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে বগুড়া। তা বলছে হ্যাঁ হতে পারে, কারণ তখন তো একটু অন্যরকম ছিল। যাই হোক ওইসব কথাবার্তা চলছে। ম্যাডামকে আবার জিজ্ঞাসা করছিলেন যে যেহেতু ফার্স্ট ডেলিভারিটা আমার মানে এমআরআই হসপিটালে হয়েছিল, আর তখন আমার পুরোটাই অজ্ঞান করেই হয়েছিল। যখন ফার্স্ট প্রেগনেন্সি ডেলিভারি হয়েছিল আমার, তো তখন ওই স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করছিলেন যে কেন হলো। তো ম্যাডাম তখন বলছিলেন যে এরকম ওর ফুল প্রেগনেন্সি জার্নিটা একদম অন্যরকম ছিল, তো সেই কারণের জন্য। তো তখন জানি না ওরা যখন আলোচনা করছে যে কেন তোমরাও তো আমার সঙ্গে ছিলে, মানে যা বোঝা গেল ওদের কথাবার্তাটা যে ওই ম্যাডামের সাথে আর যারা ছিলেন ডক্টররা তারাও আমার সেই সময়ও একসাথে ওরা কাজ করেছে, কথাবার্তা আলোচনাতে বোঝা গেল। তো তখন বলছে ও আচ্ছা বুঝতে পেরেছি। যখন বেবিটাকে আর কি বার করছে, তো তখন ম্যাডাম বলছে যে তনুশ্রী 2 নম্বর বেবি বয়। বার করার সঙ্গে সঙ্গেই তো কান্না করে না, একটু পরেই কিন্তু কান্না করে। তো যখন বার করার পরে যখন আমি কান্নার আওয়াজটা পেলাম, তখন যেন মানে কেমন যে ফিলিংস হচ্ছিল, মানে কি বলবো, যেন মনে হচ্ছিল যেন সেই এটা মানে বলে বোঝানো যাবে না যে কি ফিলিংস হচ্ছিল, কারণ প্রত্যেকটা মায়েরই একটা অন্য রকম ফিলিংস হয়। বলছে কি গোলমোলু হয়েছে, এটা দেখবো ওজনটা খুব ভালো হয়েছে। তা আমাকে আবার সাইডে নিয়ে এসে দেখালো আমার কাছে, আমি আবার সাইডে নিয়ে এসে আমাকে হাম্পি দিয়ালো, মানে তখন একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম মনে হচ্ছিল। মানে হয় না যে বাচ্চার মুখ দেখে সমস্ত সব কিছু যেন মানে ভুলে যাওয়ার মতো অবস্থা, যে হয়তো মনে একরকম আশা ছিল। দেখো প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক রকম আশা থাকে, কিন্তু আমি কখনোই এটা বলবো না যে আমার ছেলে হয়েছে বলে আমি সেই মুহূর্তে দুঃখিত হয়েছিলাম, কখনো না। তার কারণ একটা সবাই চায় যে একটা ছেলের পর একটা মেয়ে, বা একটা মেয়ের পর একটা ছেলে, সবার এটা আশা থাকে। কিন্তু হ্যাঁ তাই বলে যে একটা ছেলের পর একটা ছেলে বা একটা মেয়ের পর একটা মেয়ে হলে সেটা কি তাই বলে কি দুঃখ করতে হবে? কখনো না। আর ভগবান যেটা দিয়েছেন সেটাকে কিন্তু সাদরে গ্রহণ করার দায়িত্বটাই আমাদের। নিশ্চয়ই তিনি সেরকম কিছু বুঝেই দিয়েছেন, বুঝেই পাঠিয়েছেন। তো সব কিছুই ভালোভাবে গ্রহণ করাটা উচিত আমাদের কাছে। তো বলছে দেখো তুই দুটো ছেলের মা হয়ে গেলে, হ্যাঁ দেখো কীরকম মানে হয় না যে কেমন একটা অনুভূতি, যে হচ্ছিল না তারপরে যে একটা দেখো দুটো সন্তানের মা, মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল সেই মুহূর্তে আমার। সত্যি কথা বলতে ওই মুহূর্তে খুব মানে একটা ইমোশনাল ভাবটাও চলে এসেছিলো। তা তখন সেই পুরনো কথাগুলো মনে পড়ছিল, যে কত স্ট্রাগল করে এই জায়গাটাতে এসেছি, সেই সময় আর এই সময় পুরো ডিফারেন্ট মনে হচ্ছিল। যে একটা সময় কত কষ্ট করেছি, আর এখন দেখো দুটো সন্তানের মা হয়ে গেছি। তো যাই হোক, তখন আমি মুহূর্তে এগুলো ভাবছিলাম। তো ভাবতে ভাবতে হঠাৎ করে না আমার প্রেশারটা অনেকটা ফ্ল্যাকচুয়েট করতে করতে জানি না কী হচ্ছিল, আমার প্রচণ্ড দম ধরে আসছিল, দম বন্ধ হয়ে আসছিল। আর এই বুকের এই জায়গাটায় ভীষণ একটা প্রেশার, মনে হচ্ছিল প্রচণ্ড একটা প্রেশার পড়ছে, মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো যাই হোক বেবি তো বেরিয়ে গেল, মানে বেবিকে ওরা নিয়ে গেল হয়তো বাড়ির লোকজনকে দেখাতে নিয়ে গেল, বেবিকে ওরা ওরকমভাবে নিয়ে গেল। তারপরের যে ঘটনাটুকু বলছি, হঠাৎ করে আমার মানে প্রচণ্ড বুকে কষ্ট হওয়া শুরু হলো। মানে কী যে একটা হচ্ছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন মানে পুরো চারিদিকটা যেন কেমন একটা, আর দম বন্ধ হয়ে আসছিল, আর পুরো মানে নাক টাক সব বন্ধ হয়ে গেছিলো। তা আমি বারবার ওদেরকে বলছিলাম যে আমার না এরকম কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস দিতে পারছি না।
তো ওখানে ডক্টররাও বলছিল তোমার কোনো সমস্যা হলে, কোনো কিছু হলে আমাকে বলবে, কোনো কিছু হলেই কিন্তু বলবে, বারবার ওরা বলছিল যে কোনো কিছু হলেই কিন্তু বলবে। তো জানি না ওরকম কেন হচ্ছিল ওই মুহূর্তে আমার। তো আমার সবসময় ওরা দেখলাম সবসময় আমাকে একটা কথাই জিজ্ঞাসা, মানে বারবারই একটা কথা জিজ্ঞাসা করছিল যে তনুশ্রী তুমি ঠিক আছো, মানে কোনো কি প্রবলেম হচ্ছে? আর আমি প্রথম দিকে না অতটা মানে বলতে চাইছিলাম না বলে মানে বলছি যে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন দেখি জিনিসটা আস্তে আস্তে বাড়ছে, মানে দম ধরাটা আস্তে আস্তে বাড়ছে, তখন আমার নিজেরই না ভয় লাগছিল যে কি জানি কি হচ্ছে। তো তখন আমি বলছি আমার না খুব কষ্ট হচ্ছে বুকের মধ্যে। তা বলছে যে ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা এবার যত সময় এগোচ্ছে তত আরও যেন বেশি বেশি হচ্ছে, মানে বুঝতে পারছিলাম যে কি হয়ে যাচ্ছে। ওই মুহূর্তেটা মনে হয় কেমন একটা, মনে হয় এক্ষুনি দম বন্ধ হয়ে হয়তো আমি হয়তো আর থাকবো না, এরকম একটা ফিলিংস হচ্ছিল। তা আমি বারবার বলছিলাম যে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তারপরে তখন তাড়াতাড়ি করে ওরা অক্সিজেন নিয়ে এসে অক্সিজেন দিয়ে দিল। অক্সিজেন দিয়ে মানে নাকটা তো পুরো বন্ধ হয়ে গেছিলো, তারপরে নাকে ড্রপ দিয়ে দিল অল্প একটু, আর তারপর সঙ্গে সঙ্গে ওরা অক্সিজেনটা দিয়ে বাকি ওটির কাজটা ওরা সম্পূর্ণ করলো। তো তখন তারপরে আস্তে আস্তে তার মধ্যে আমার হালকা হালকা ঘুম পাচ্ছিল। তা ওরা বললো যে যদি ঘুম পাই তো ঘুমিয়ে পড়বে। তা ঘুম তো কিছুতেই আসছে না, ওই যে বললাম দম ধরে আসছে বুকের মধ্যে, ওই একটা মাথার মধ্যে রয়ে গেছে যে আমার সমস্যা হচ্ছে, ওই জন্য ঘুম এসেও আসছে না। তো তারপরে যখন অক্সিজেনটা দিল আর আস্তে 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 অনেকটা কম কম মনে হলো। তো তারপরে আমি পুরোপুরি ঘুমিয়ে যাই, আর জানি না ভিতরে আর কি হয়েছে না হয়েছে। তখন আবার ঘুম ভাঙলো, তখনও আমি দেখি সে ওটি রুমেই রয়েছি। মানে তার মানে আমার অ্যাকচুয়ালি পরে মানে ওটিটা অনেকটা টাইম লেগেছিল। তার কারণ আছে, কারণটা হলো আমার বেবি মানে প্রেগনেন্সি আসার কিছু মাস আগে আমার একটা অপারেশন হয়েছিল, গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। তো সেইটার জন্য আমার ল্যাপ্রোস্কোপি করতে হয়েছিল। ল্যাপ্রোস্কোপি করার সময় জানি না তারপরে কি হয়েছে, তো আমার একটা ছোট্ট পেটে একটা মানে কিছু একটা টিউমার সিস্ট টাইপের ধরা পড়েছিল। তো ম্যাডাম বললেন যে মানে ওই মুহূর্তে আমাকে ওটাকেও ক্লিয়ার করে দিয়েছে। তো এই কারণের জন্য আমার প্রচণ্ড দেরি হচ্ছিল। তবে ওর ভিতরে না সমস্ত কিছু শব্দ শোনা যাচ্ছে, মানে ছুরি কাঁচির আওয়াজ, মানে কিছু একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম, যে চামড়া পুড়লে যেমন গন্ধ হয় ঠিক সেরকম গন্ধ পাচ্ছিলাম, ছুরি কাঁচির আওয়াজ পাচ্ছিলাম। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে যখন বাড়ির লোকজনের সঙ্গে দেখা করালো, তো বাড়ির লোকজনের সঙ্গে পরে দেখা করলাম। সবাই মোটামুটি ভালো খুশি, সবাই আনন্দিত। তারপর সবার সঙ্গে দেখা হলো। বাড়ির থেকে যেহেতু আমার বাবু বাড়িতে মানে আমার বাবার বাড়িতে ছিল, ওরাও সবসময় ভিডিও কল করে ফোন করে খোঁজ নিচ্ছিল যে কেমন আছে, কি করছে, কি হয়েছে না হয়েছে। অনেকে তো বিশ্বাসই করতে পারেনি প্রথমে যে ছেলে হয়েছে, অনেকের ধারণা ছিল আমার মেয়ে হবে। তো বেশিরভাগ লোকজনই বিশ্বাসই করেনি যে আমার ছেলে হয়েছে। তারপর ভালো করে বলার পর তার বুঝলো। সত্যি কথা বলতে আমার যিনি ডক্টর ম্যাডাম ছিলেন, মানে উনি এতটাই হেল্পফুল, মানে কি বলবো। কারণ আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার ছেলের বয়স এখন 5 বছর। আমি সেই সময় থেকে এই পর্যন্ত মানে তখন তো পুরো প্রেগনেন্সি জার্নিতে পুরো সুন্দরভাবে আমাকে হেল্প করে গেছে, পাশাপাশি এই প্রেগনেন্সি জার্নিতেও মানে পুরোটাই হেল্প করেছে। আবার আমি ওই কারণেই মানে যেহেতু উনি আমার ফার্স্ট প্রেগনেন্সির হিস্ট্রিটা সবটা জানেন, তো সেই কারণের জন্যই কিন্তু আমার সেকেন্ড প্রেগনেন্সিটা ওনার কাছেই করানোর সবটা ইচ্ছে ছিল। এবার মানে কি বলবো, এত ভালো একজন মানুষ। সবার আগে বলে না, মানে আমাদের কাছে অন্তত প্রথম সবার স্থানে যদি ভগবান থাকে, তো ইনি হলেন আমাদের দ্বিতীয় ভগবান। কারণ আমার দুটো সন্তান হয়েছে ওনার হাত ধরে। আর মানে সত্যি কথা বলতে আমি একটা সময় যেরকমভাবে ভেঙে পড়েছিলাম, যেরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছিলাম, তো অনেকে হয়তো জানে বা অনেকে জানে না, বা আমি তোমাদেরকে চেষ্টা করবো একটু একটু করে শেয়ার করার। তো সেই হিসেবে মানে ইনি যে আমাদের কতটা সাপোর্ট ছিলেন, মানে একজন ডক্টর কিন্তু ভালো ডক্টর না হলে কিন্তু তার সঙ্গে ভালোভাবে কথা বলে ভালোভাবে সবটা শেয়ার না করতে পারলে কিন্তু সেই ডক্টরের মানে পেশেন্টেরও মনটা কিন্তু অতটা ভালো হয় না।
মানে হয় না যে একজন পেশেন্ট ডিপ্রেশনে চলে যাচ্ছে, ডক্টরের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে, সে যদি ডক্টরটাও খুব ভালো হয় তবে কিন্তু সেই পেশেন্টকে সব কিছু থেকে উদ্ধার করতে পারে। তো ঠিক সেই রকমই মানে আমার এই ডক্টর ভীষণই হেল্পফুল ছিলেন, ভীষণই। মানে সত্যি কথা বলতে যে ওনার হাত ধরে যে এই দুটো সন্তানের পৃথিবীর আলো দেখেছে, তার জন্য তো আমি ভীষণ মানে কৃতজ্ঞ। আর আমরা তো কখনোই ধন্যবাদ দিয়ে ছোটো করবো না কোনো কাউকেই। যাই হোক, আজকের এই পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি বলবো, কেমন লাগলো বলো। আর সত্যি কথা বলতে মা হওয়াটা কিন্তু সত্যি মুখের কথা নয়। তার কারণ মা আজকালকার দিনে ছেলে মেয়ে যাই হোক না কেন, যে যেটাই হোক না কেন, সেটাই সুন্দরভাবে মানে ছেলে হোক বা মেয়ে হোক সবই তো ভগবানের দান। যেটা ভগবান দেয় না কেন সেটাকেই তো গ্রহণ করতে হয় আমাদেরকে। মানুষের মধ্যে অনেক রকম আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সবটা তো পূরণ হওয়ার নয়। আর ভগবান যেটুকু যা দেয় সেটুকু হয়তো সেরকমভাবেই উনি দিয়ে পাঠান। তো আমার যখন উনি বললেন যে ডেলিভারি হওয়ার পরে যে 2 নম্বর বেবি বয়, তো তখন কিন্তু উনি নিজেই আমাকে বললেন ওই ম্যাডাম যে ভগবান যা দেয় সেটাই ভালো। তো যাক, আমার সত্যি কথা আমারও তাই, যে ভগবানের উপর ভরসা আস্থা আছে বলেই আজকে আমি দুটো সন্তানের মা হতে পেরেছি। মানে ভগবানের প্রতি আস্থা ভরসা ছিল বলেই যে একটা মা, যে মানে একটা মেয়ে মা হওয়ার পথে লড়াই করে করে সে আজকে 2 সন্তানের মা। সত্যি কথা, ভগবান সাথে না থাকলে তো এগুলো সম্ভব না। আর আমরা সেই ডক্টরকে তো আমরা সবসময় বলি যে সেকেন্ড ভগবান হচ্ছে উনি আমাদের, মানে আমার লাইফে উনি আমার সেকেন্ড ভগবান, সত্যি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর যারা নতুন মা হচ্ছেন তাদেরকে তো অনেক শুভকামনা রয়েছে, কিছু বলার নেই। আমার যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারেন, তো সেইগুলো চেষ্টা করব উত্তর দেওয়ার। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। টাটা, বাই।